মুক্তিযুদ্ধকালীন সময়টি ছিল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়। এই ঝুঁকিপূর্ণ সময়ের মধ্যেই জীবনের মায়া অতিক্রম করে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়েছিলেন দেশের অনেক চিকিৎসক। পাবনার পাকশী রেলওয়ে হাসপাতালের চিকিৎসক শহীদ ডক্টর রফিক আহমেদ ছিলেন তাদেরই একজন। বুদ্ধিজীবী দিবসের স্টার স্পেশালে দেখুন শহীদ চিকিৎসক ডক্টর রফিক আহমেদের অসামান্য সেই ত্যাগের বিবরণ। আমার আব্বা শহীদ ডাক্তার রফিক আহমেদ আর কি। তখন উনি ওই পাকশী রেলওয়ে হসপিটালের ডাক্তার ছিলেন। 1970 সাল থেকে উনি পাকশীতে ছিলেন, এই পাকশীতে, পাকশী রেলওয়ে কলোনিতে। উনি যে এলাকার কারোর যদি কোনো অসুবিধা হইতো, উনি নাস্তা খাইলে সেই নাস্তা ফেলে আগে রুগী দেখতেন। রুগী দেখে বলতেন যে না, আগে ওরটা দেখি, আমি তো খেতে পারবো এসে, কিন্তু ওনাদের যদি কিছু হয় তাহলে ওনাদেরকে কে দেখবে? আমি তো চিকিৎসক, আমার তো দায়িত্বই হয়েছে চিকিৎসা দেওয়া। 11 এপ্রিলে ওখানে আবার মুক্তিযোদ্ধা পাক পাক বাহিনী বিহারীরা একটা গন্ডগোল হয়েছিল। সেখানে প্রায় 150 মুক্তিযোদ্ধার মতো আর কি মারা গেছে আর কি। সেখানে উনি সবাইকে আর কি চিকিৎসা করতেন। উনি সবসময় মুক্তিযোদ্ধাদের জন্য একটা আলাদা একটা সিম্পিতি ছিল আর কি। আর তখন তো অন্য ডাক্তাররা তো সবাই পালায় গেছিল আর কি, খালি মাত্র উনি উনি ছিল। সব ডাক্তাররা যখন চলে গিয়েছেন তখন উনি সাহস মনে যায় নাই। ওনাকে অনেকেই ইনফরমেশন দিয়েছেন যে আপনি থেকেন না, কারণ ওরা টার্গেট করছে, এখানে অ্যাটাক করবে, কোনো ডাক্তারকে রাখবে না, সব ডাক্তার যেহেতু চলে গিয়েছে তা আপনি চলে যান। তখন উনি বলল যে আমার এই মুক্তিবাহিনী, তাদেরকে আমি কিভাবে রেখে যাই, কারণ তাদেরকে রেখে গেলে তো তারা মরে যাবে, আর তারা যুদ্ধ করতে পারবে না, ওরা ট্রিটমেন্টে আছে, আমি দেখাশোনা করতেছি, যদি কিছু হয় হোক। উনি এই সাহস মনে উনি ছিলেন। এই জন্য তাদের মধ্যে একটা কেনা ছিল যে কেন কেন তাদেরকে চিকিৎসা দিল, কেন করলো। ওনাকে এতজনে বলছে যে স্যার আপনি চলে যান, আপনি চলে যান, আপনার কিন্তু এই যে গতকাল এখানে ইয়া হয়েছে, এই আজকে রাত্রে এখানে অ্যাটাক হবে, এইখানের উপর একটা টার্গেট করছে, আমরা এই খবর পাইছি, আপনি চলে যান। বিহারিরা, হ্যাঁ বিহারিরাই ওনাদেরকে বলছে যে একটা ডাক্তারই চিকিৎসা দিতেছে, তাই উনি এখন ইয়া করতেছে। তো বললে যে তাইলে তো এখানে ইয়া করে, তো এইখানে ওই পাকশীর হাসপাতালের সেদিনকার রাত্রেই যে ওনাকে যে ইয়া অ্যাটাক করছে, উনি ওইখানে ছিলেন। জেনেভা কনভেনশনের 4th আর্টিকেল অনুযায়ী যুদ্ধে চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স চালক সহ স্বাস্থ্যকর্মীরা নিরপেক্ষ হিসেবে বিবেচিত হবেন। যুদ্ধাবস্থায়ও তারা আক্রমণের শিকার হবেন না। উনি তো জানতো যে ডাক্তারদেরকে কোনো কিছু করবে না, কিন্তু কিন্তু করেছে। হ্যাঁ, সবসময় বলতো ডাক্তারদের কোনো ভয় নেই। উনি কোন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন আমাকে কিছু করে নেই, ইনশাল্লাহ এইবারে কিছু করবে না। সকালবেলায় ওই ফজরের নামাজ পড়লো, কোরআন শরীফ পড়লো, আমাদের সাথে নাস্তা করলো। তখন বাজে সকাল 9টায়। তখন দেখলাম যে বিহারি কতগুলো আসছে, আর আসছে পাক পাক বাহিনী, আর্মিরা এসে এসে আমাদের ঘরটাকে এসকর্ট করে ফেলেছে। এসকর্ট করে ফেলছে। তখন ওরা আমাদের বাসার মধ্যে টোকা দিল। তারপরে আমার আব্বা গেটটা খুলে দিল। ডাক্তার সাহেব কই? তারা বলে যে আমি তো ডাক্তার রফিক আহমেদ। ঠিক আছে, আসেন। তারপরে আমার আব্বা আস্তে আস্তে বের হলো। এবারে আমার আব্বার সাথে আমার তিন ভাই না, দুই ভাই বের হয়ে গেল। এমন সময় কোনো কথা নাই, বার্তা নেই। সেনাবাহিনীর সামনে আমার দুই ভাইকে জবাই করে দিল। আমাদের বাসার একটু সামনে, মানে 10 গজ না, 5 গজের সামনে গিয়ে দাঁড়ায় রয়েছে। এমন সময় আমার আব্বা বললো যে আমার কি দোষ, আমাকে তোমরা এখানে কি করতে আনছো? কয় তাহলে তোমরা যদি আমাকে মেরেই ফেলো, তাহলে আমাকে একটু অজু করার পানি দাও। তারপরে আর পানি আর দেয় নাই। তারপরে উনি দোয়া পড়তেছে, উনি তো মনে করছে শেষ, আর কি করবে। তারপরে আমার দুই ভাইকে পাইছে। দুই ভাই তো চুপ করে বসেছিল। তখন ওরা পড়তো, একজনে পড়তো ক্লাস 9-এ, একজনে পড়তো ক্লাস 10-এ। 3 ভাই মারছে। তারপরে ওই যে
এক ভাইকে পেয়েছে, এক ভাইকে পেরে জবাই করে দিয়েছে। এখন ছোটটা ছিল শামীম, উনি একটু পালানোর পথ করছিল, কিন্তু ওনাকে ড্রেনের সামনে ফেলে জবাই করে দিয়েছে। তখন আমার আব্বা প্রতিবাদ করলো আর কি। প্রতিবাদ করাতে আমার আব্বার পেটের মধ্যে ওরা কি যেন একটা এই ব্যানার ঢুকায় দিল আর কি, ব্যানার ঢুকাই দিছে। তখন উনি সেখানেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ উনি চলে গেল। আমার আরেক ভাই খাটের নিচে পালাইছিল, দুই ভাই পালাইছিল, একজন ছিল ডাক্তার মেজবাউদ্দিন আর হলো জিয়াউদ্দিন। তখন ওই জিয়াউদ্দিন ভাই, আমার ভাইটা কয় আমার আব্বাকে মেরে ফেলছে, উনি বাইরে গেছে, তখন ওনাকেও জবাই করে দিছে। এই হলো তিন ভাই, তিন ভাই আমার আব্বা। আর ওই যে আমার আব্বার সাথে যে আমার আব্বার একটা ছিল কম্পাউন্ডার, উনিও পালাইছিল, ওনাকে পরে দিয়ে পেয়েছে, ওই বাসার কোনার মধ্যে পালাইছিল, তারপর তখন ওনাকে নিয়ে জবাই করে দিছে। আম্মু ছিল সামনে, ওখান থেকে আমরা তার একদিন ছিলাম, শুধু শুধু রাত্রেবেলা ছিলাম, দিনের বেলায় তো আমরা ছিলাম না। লাশটা লাশগুলা পড়েই ছিল। তারপর মনে হয় সেনাবাহিনীরা কোনোরকম করি আর কি কবর দিয়ে দিয়েছে আর কি, জানাজা ছাড়া, তখন জানাজা হয় নাই। ওখান থেকে আমরা আস্তে আস্তে পাবনার দিকে হেঁটে হেঁটে গেছি। তখন তো কোনো ছিল না, গাড়ি ঘোড়া ছিল না। আমরা ছিলাম দুই ভাই দুই বোন, আর আমার আম্মা ছিল আর কি। আরেক বোন তো ছিল কুমিল্লায়, চান্দিনা, সেখানে ছিল, উনি ছিল। আর বড় বড় দুই ভাই ছিল এখানে ঢাকায় ছিল। ঝড় হয়ে গেছে, কোথায় থাকবো, কি করবো না করবো,